আজকে আমরা আলোচনা করব ওর টু দ্য ওয়েস্ট উইন্ডের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য একদম ইম্পর্টেন্ট, উপযোগী তোমরা বলতে পারো। ঠিক আছে, সেরকমই কিছু এমসিকিউ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট। এর আগে কিন্তু আমরা এই ওর টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে সব রকম যতটা ফিগার অফ স্পিচ মোটামুটি আসার মতো সবগুলো কিন্তু কমপ্লিট করেছি। ঠিক আছে, ফিগার অফ স্পিচ কমপ্লিট করেছি এর আগের ভিডিওতে। আজকে আমরা দেখব এমসিকিউ, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। অনেকটা প্রশ্ন আছে আজকে, সবই আমরা অ্যানালিসিস করব। আর গ্রামারের ক্লাস কিন্তু যেমন চলছিল তেমন চলবে, আমি আবার শুরু করব। ঠিক আছে, তোমরা জাস্ট একটু লাইক শেয়ার করবে, একটু কমেন্ট করবে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই যে কি কোশ্চেন আছে আজকে ফার্স্টে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো ভালো প্রশ্ন আছে। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন যদি দেখো, হোয়াট ডাজ দ্য ওয়েস্টার্ন প্রাইমারিলি সিম্বলাইজ ইন শেলিজ ওড। শেলির ওডে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড প্রাথমিকভাবে কি সিম্বলাইজ করে। দেখো ফার্স্ট অপশন আছে দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ, দ্য ফোর্স অফ পোয়েটিক ইন্সপিরেশন অ্যান্ড ট্রান্সফরমেশন, দ্য এন্ড অফ অটাম অ্যান্ড কামিং অফ উইন্টার, দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ নেচার। এখানে অপশানগুলো খুব ভালোভাবে বুঝতে হবে কিন্তু, হ্যাঁ অপশানগুলো দেখো খুব ভালোভাবে দেখার, কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে। হোয়াট ডাজ দ্য ওয়েস্টার্ন প্রাইমারিলি সিম্বলাইজ ইন শেলিজ ওড টু দ্য ইন শেলিজ ওড। তো এখানে বলছে ইনএভিটেবিলিটি অফ ডেথ, এটা কি সম্ভব? দেখো এখানে আমি যদি ভালো করে দেখি তোমাদের কনফিউশন হতে পারে, এটা তো হবে না। ঠিক আছে, তোমাদের কনফিউশন হতে পারে অপশান সি, এটা মোটামুটি একরকম আমরা আক্ষরিক মিনিং বলতে পারি, বাট আমাদের এখানে চেয়েছে সিম্বলিং মিনিং। ঠিক আছে, সিম্বলিং মিনিংটা কি এটা দেখো, দ্য সিটা দেখো, দ্য এন্ড অফ ওয়াটাম অ্যান্ড কামিং অফ উইন্টার, এটা একরকম সেই আমরা আক্ষরিক মিনিংয়ের দিকে যাচ্ছে, বাট এটাও কিন্তু হবে না। এখানে তোমাদের কনফিউশন হতে পারে অপশান ডি এবং সি এর মধ্যে, কারণ ডিতে দেখো দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ নেচার, এটাও একরকম আক্ষরিক মিনিংয়ের দিকেই যাচ্ছে। ঠিক আছে, কারণ আমরা ওয়েস্ট উইন্ডকে দেখেছি অ্যাজ এ ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। ঠিক আছে, তো এটাও তোমাদের মনে হতে পারে আনসার, বাট এটাও কিন্তু আনসারটা হবে না। এখানে আনসার হয়ে যাবে অপশান বি, দ্য ফোর্স অফ পোয়েটিক ইন্সপিরেশন অ্যান্ড ট্রান্সফরমেশন। ক্লিয়ার? এখানে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ওয়েস্ট উইন্ড সার্ভ অ্যাজ আ মেটাফোর। ঠিক আছে, ওয়েস্ট উইন্ড সার্ভ অ্যাজ আ মেটাফোর ফর পোয়েটিক ইন্সপিরেশন, রেভলিউশন অ্যান্ড ট্রান্সফরমেশন। ওকে, অ্যান্ড শেলি ইনভোকস ইট টু স্প্রেড হিজ থটস লাইক অ্যাশেস অ্যান্ড স্পার্কস। আমরা দেখেছি তিনি বলেছেন যে আমার থটগুলোকে ওভার দ্য ইউনিভার্স ছড়িয়ে দিতে বলেছেন। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য ফোর্স অফ পোয়েটিক ইন্সপিরেশন অ্যান্ড ট্রান্সফরমেশন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম। এই পোয়েমটাকে মানে চারটি অপশনের মধ্যে কোনটা খুব ভালোভাবে ডিসক্রাইব করবে, পোয়েমের স্ট্রাকচারটাকে ডিসক্রাইব করবে কোনটা? 3 স্ট্যান্জাস ইন টার্জারিমা ফলোড বাই আ কাপলেট, 5 ক্যান্টোস রিটেন ইন টার্জারিমা সনেট ফর্ম, a single long stanza in blank verse, free verse divided into 5 quatrains। দেখো আমরা জানি কিন্তু এটার মধ্যে টোটাল 5টা ক্যান্টো আছে। ঠিক আছে, 5টা ক্যান্টো আছে। তো এখানে তোমরা যদি সেটা দেখো, প্রথমেই আছে 5 ক্যান্টোস, এটা দেখে আনসার করতে পারো। এবং আরেকটা জিনিস, এটা কিন্তু টার্জারিমা সনেট ফর্ম। ঠিক আছে, টার্জারিমা সনেট ফর্ম, এখানে 5টা ক্যান্টোসের মধ্যে প্রত্যেকটাতে 14টা করে লাইন আছে। ঠিক আছে, কারণ সেটা একটা সনেটের মধ্যে পড়ে। তো এখানে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা স্ট্যান্ডার্ড টার্জারিমা প্যাটার্ন ফলো করেছে। এবং এখানে তোমরা যদি রাইম স্কিম দেখো তাহলে এরকম দেখতে পাবে এ বি এ। ঠিক আছে, এ বি এ, বি সি বি অ্যান্ড সি ডি সি, এরকম কিন্তু রাইম তোমরা দেখতে পাবে রাইম স্কিম। তো এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই 5 ক্যান্টোস দেখেই কিন্তু আনসারটা করাই যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ইন ক্যান্টো 1, হোয়াট ইমেজ ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য লিভস ডেড। ওকে, ক্যান্টো 1-এর কথা বলছি। ক্যান্টো 1-এ অ্যাকচুয়ালি ডেড লিভসের আমরা কথা পেয়েছি, লিভস ডেড না, অ্যাকচুয়ালি এটা ডেড লিভস হবে। ওকে, তো কী হবে সঠিক আনসার? দেখো আমরা ওখানে পেয়েছিলাম ইয়েলো ব্ল্যাক পেল অ্যান্ড হেকটিক রেক, এইগুলো সব কালার, এইগুলো কিন্তু সব পাতার কালার এবং এইগুলো সিম্বলিক কালার। এগুলো অ্যাকচুয়ালি সব কিছুকে ওই যে সমাজের যে রোগ ব্যাধি, ঠিক আছে, সেই সময় যে অ্যাকচুয়ালি পেস্টিলেন্স মাল্টিটিউড, ওকে, মানে যে একটা মহামারী হয়েছিল তার একটা সিম্বলিক কালার, এবং এই কালারগুলো সব কিন্তু ডেথকে ইন্ডিকেট করে। এবং এই কালারগুলো শুধুমাত্র ডেথকে ইন্ডিকেট করে না, এই কালারগুলো সমাজের সেই সব করাপ্টেড পিপল, সমাজের যে সেই সব পুরনো কাস্টম রীতিনীতিরও কিন্তু একটা সিম্বলিক ইউজ হয়েছে এখানে। এগুলো আমরা টেক্সট অ্যানালিসিসের সময় কিন্তু খুব ভালো করে বুঝিয়েছি। তো এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, হোয়াট রোল ডাজ দ্য ওয়েস্ট উইন্ড প্লে ইন রিলেশন টু নেচার ইন দ্য পোয়েম। এই কবিতাতে
মানে ওয়েস্ট উইন্ডের রোলটা কী, নেচারের রিলেশনের সঙ্গে কেমন রোল প্লে করেছে ওয়েস্ট উইন্ড, ঠিক আছে। ইট প্রিজার্ভস অ্যান্ড নার্চার্স, ইট রেস্টোরস ব্যালেন্স, ইট ডিস্ট্রয়েস অ্যান্ড রিনিউজ, ইট সার্ভস অ্যাজ মাইল্ড ব্রিজ। আমরা এখানে দেখেছিলাম ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, এখানে দেখো সেটাই বলছে, ইট ডেস্ট্রয়েস অ্যান্ড রিনিউজ, অপশান সিতে আছে। আমরা দেখেছিলাম যে ফার্স্ট স্ট্যান্জাতে দেখেছিলাম ওয়েস্টার্ন কী করে, সে ডেস্ট্রয় করে, কী ডেস্ট্রয় করে, গাছের যে ডেড লিভসগুলোকে সেগুলোকে নষ্ট করে দেয়, ফেলে দেয়, এবং সেখানে সেই সঙ্গে সঙ্গে একটা ঝোড়ো বাতাস কী করে কিছু বীজকে নিয়ে গিয়ে মাটির তলায় সিঁথিয়ে দেয়। ওয়েস্ট উইন্ডের এটা কাজ, যাতে সেখান থেকে পরে আবার নতুন লাইফের মানে রিজেনারেশন হতে পারে, ঠিক আছে। তাই এখানে কিন্তু সেটাই হবে, ইট ডেস্ট্রয়েড অ্যান্ড রিনিউজ। ওয়েস্ট উইন্ডের এখানে রোলটা কিন্তু সে ডেস্ট্রয় করছে এবং রিনিউ করছে। এখানে সিম্বলিক মিনিংও আমরা বলতে পারি, এটা ওল্ড কাস্টম, সেই সমাজের করাপশান সেইগুলোকে ডেস্ট্রয় করছে, এবং তিনি আশা রাখছেন যে আবার নতুন করে রেভলিউশন হবে, নতুন কিছুর আগমন ঘটবে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। Question number 5. Which classical reference is embedded in the wind seeds where they lie cold and low? এটাও আমরা ফার্স্ট স্ট্যান্জাতে পেয়েছিলাম, এই যেটা এক্ষুনি বলছিলাম, সেই ওয়েস্টার্ন কী করে, সেই শুকনো গাছের পাতাগুলোর সঙ্গে সঙ্গে সে কিছু সিডসকে নিয়ে যায়, এখানে উইন্ড সিডস বলা হয়েছে, সেগুলোকে উড়িয়ে নিয়ে যায় একরকম। এবং এই উইন্ড সিডসটার আমরা টেক্সট অ্যানালিসিসের সময় দুইভাবে বা তিনভাবে এটার মিনিং আমরা অ্যানালিসিস করেছিলাম, ওকে। তো মোটামুটি ওয়েস্টার্ন কী করে, সেই শুকনো পাতার সঙ্গে কিছু সিডসও মাটির তলায় মানে সিঁথিয়ে দেয়, সেখান থেকে পরে নতুন লাইফের উৎপত্তি হবে, রিবার্থ হয়, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি কী বলছে, হুইচ ক্লাসিক্যাল রেফারেন্স ইজ এমবেডেড। দেখো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু কমেন্ট করে জানাবে তো দেখি কেমন পারো। এখানে অপশানগুলো দেখো, দ্য পারজিফন্স ডিসেন্ডস ইনটু দ্য আন্ডারওয়ার্ল্ড, দ্য মিথ অফ ইকেরোস, দ্য গ্রিক আন্ডারওয়ার্ল্ড হেইডস, দ্য রিবার্থ অফ অ্যাডোনিস। এই কোশ্চেনটা তোমরা আনসার করবে, আমি এটা কমেন্টে আনসারটা জানিয়ে দেবো, ঠিক আছে। এটা হোমওয়ার্ক করবে, 5 নম্বর দাগ দিয়ে অপশান কোনটা হয় সেটা তোমরা আনসার করবে, ওকে। যেমনটা প্রত্যেক ভিডিওতে আমরা একটা করে তোমাদের হোমওয়ার্ক দিয়ে থাকি, এটা হচ্ছে তোমাদের সেই হোমওয়ার্ক। হুইচ পোয়েটিক ডিভাইস ইজ মোস্ট প্রমিনেন্ট ইন দ্য লাইন ও দাও হু চ্যারিয়টেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড। এই ওয়েস্টুন কী করে, সেই উইন্ট্রি বেডে সেই বীজগুলোকে সেই উইন্ট্রি বেডে পাঠিয়ে দেয়, সেটাই আমরা দেখেছিলাম। এবং এখানে কোন রেটরিক আছে, এটার মধ্যে অ্যালিটারেশন আছে, সিমিলি আছে, মেটাফোর আছে, নাকি আইরনি আছে? এটার মধ্যে দেখো মেটাফোর আছে। কেন? এখানে ওয়েস্ট উইন্ডকে একরকম বাহক হিসেবে দেখাচ্ছে, তুলনা করছে কিসের সঙ্গে, এখানে ওয়েস্ট উইন্ড বীজগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে। তো এখানে চ্যারিয়টেস্ট একটা কথা আছে, চ্যারিয়টেস্ট মানে কি, এখানে অ্যাকচুয়ালি ওয়েস্ট উইন্ডকে চ্যারিয়টারের সঙ্গে তুলনা করা হচ্ছে, ওকে। কি রথ, অ্যাকচুয়ালি রথে করে যেমন বহন করা হয়, এখানে ওয়েস্ট উইন্ডকে অ্যাজ এ CHARIOTER চ্যারিয়টার, ঠিক আছে, এর সঙ্গে তুলনা করা হচ্ছে। তাই এখানে কিন্তু মেটাফোর আছে, আর মেটাফোরে আমরা জানি কি হয়, তুলনা করা হয়, ডিরেক্ট কম্পারিজন করা হয় কোনো রকম অ্যাজ, লাইক এই ওয়ার্ডগুলো ছাড়া, ওকে। তো এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এখানে যদি আরও একটা দেখি আমরা, বলো তো কোন আর একটা রেটরিকের মধ্যে আমরা এটাকে আমরা কি পার্সোনিফিকেশান বলতে পারি? ও দাও হু চ্যারিয়টেস টু দ্য ডার্ক উইন্ট্রি বেড, পার্সোনিফিকেশান বলা যাবে? এটাও কমেন্টে তোমরা জানাবে। চলো, দ্য টোন অফ দ্য স্পিকার শিফটস মোস্ট নোটাবলি ইন হুইচ ক্যান্টো। 5টা ক্যান্টো আছে, তো এই 5টা ক্যান্টোর মধ্যে কোন ক্যান্টোতে আমরা দেখবো যে শিফট হচ্ছে, কিসের টোন শিফট হচ্ছে, টোন। দেখো ফার্স্ট 3টে ক্যান্টোতে আমরা দেখেছিলাম, ফার্স্ট ক্যান্টোতে দেখেছিলাম আমরা ওয়েস্ট উইন্ডের প্রভাব কোথায়, ল্যান্ডের উপরে, ঠিক আছে। সেকেন্ড ক্যান্টোতে দেখেছি আমরা স্কাইয়ের উপরে, থার্ড ক্যান্টোতে দেখেছি আমরা মেডিটেরিয়ান সি এর উপরে, ওকে। তো এখানে তারপরে আমরা যখন ফোর্থ ক্যান্টোতে আসবো তখন কিন্তু আমরা দেখব যে টোন চেঞ্জ হচ্ছে। এই ফোর্থ ক্যান্টোতে এসে তিনি একটুখানি কি মানে কেমন পার্সোনাল টোন, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি দ্য টোন বিকামস মোর পার্সোনাল অ্যান্ড ইন্ট্রোস্পেক্টিভ ইন ক্যান্টো 4। তো এখানে টোন চেঞ্জ হচ্ছে ক্যান্টো 4-এ গিয়ে। তো অপশান ডি এখানে রাইট আনসার। দেখো এখানে অ্যাকচুয়ালি 3টে স্ট্যান্ডাতে বা প্রথম 3টে স্ট্যান্ডাতে তিনি দেখছিলাম ইনভোক করছিলেন, ওকে, ওয়েস্ট উইন্ডকে।
এবং একটা মানে তার তিনি প্রে করছিলেন, এর পরেও আছে বাট টোনটা চেঞ্জ হচ্ছে কিন্তু মানে 4-এ গিয়ে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। এই পিডিএফ তোমরা পেতে চাইলে অবশ্যই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক পাবে, সেখানে অ্যাড হয়ে যাও। টেলিগ্রামে আমি এই পিডিএফ দিয়ে দেবো, তোমরা সেখানে সব অ্যাড হয়ে যাও, সেখান থেকে পিডিএফটা কালেক্ট করে নেবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 8, হোয়াট ডাজ দ্য স্পিকার রিকোয়েস্ট ফ্রম দ্য ওয়েস্ট উইন্ড ইন ক্যান্টো 4? ক্যান্টো 4-এ ওয়েস্ট উইন্ড, হোয়াট ডাজ দ্য স্পিকার রিকোয়েস্ট ফ্রম দ্য ওয়েস্ট উইন্ড? তো ক্যান্টো 4-এ কী রিকোয়েস্ট করেছে স্পিকার? টু ডিস্ট্রয় অল লিভিং বিংস, টু স্পিয়ার হিম ফ্রম এজিং, to lift him as a wave, a leaf, a cloud, to grant him poetic immorality. তো আমরা কিন্তু দেখেছিলাম ক্যান্টো 4-এ তিনি ওয়েস্ট উইন্ডের কাছে একরকম প্লিডিং টোন আমরা দেখেছি। ক্যান্টো 4 অ্যান্ড 5-এ প্লিডিং টোন আছে একটা। তো এখানে আমরা দেখেছিলাম তিনি ওয়েস্ট উইন্ডকে জানিয়েছিলেন টু লিফট হিম অ্যাজ এ ওয়েভ, ঠিক আছে, অ্যাজ এ লিফ, অ্যাজ এ ক্লাউড। যেমনভাবে ওয়েস্ট উইন্ড সমুদ্রে মানে সেই পাতাগুলোর সঙ্গে মানে যে অ্যাক্টিভিটিটা করে, তেমন তিনি চেয়েছিলেন যে ওয়েস্ট উইন্ড যেন তাকে অ্যাজ এ ওয়েভ, অ্যাজ এ লিফ, অ্যাজ এ ক্লাউড ট্রিট করে। ঠিক আছে, এদের সঙ্গে যেমন ট্রিটটা করেছে ওয়েস্ট উইন্ড। তো এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে তোমাদের। ওকে, আমরা টেক্সট অ্যানালিসিস করেছি, তাই আমরা কিন্তু এখানে আর ডিটেলস অ্যানালিসিস করছি না। টেক্সট অ্যানালিসিস আমরা খুব ভালোভাবে এগুলো আলোচনা করেছিলাম। হ্যাঁ, মানে প্রায় এই ওয়েস্ট উইন্ডের উপরে খুব সম্ভবত প্রায় কিন্তু 2 ঘন্টার মতো ভিডিও আছে। প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা আলোচনা করেছি। 3টে ভিডিও আছে, 2 ঘন্টার ভিডিও। প্রথম ভিডিওটা প্রায় 1 ঘন্টা মতো, এবং দ্বিতীয় ভিডিওটা এবং তৃতীয় ভিডিওটা খুব সম্ভবত 30 মিনিট মতো করে এরকম। তো টোটাল মোটামুটি এখানে 2 ঘন্টার কিন্তু আলোচনা করেছিলাম আমরা। ওয়েস্ট উইন্ড থেকে প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু আলোচনা করেছি সেখানে। আচ্ছা দেখো, হোয়াট লিটারারি ডিভাইসেস ইজ ইউজড ইন দ্য ফ্রেজ ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার? খুবই একটা ইম্পর্টেন্ট ফ্রেজ লাইন, মানে একদম পরীক্ষা এখান থেকে প্রশ্ন যে কোনোভাবে আসতে পারে। ঠিক আছে, তো ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, এটা দেখো টেক্সট অ্যানালিসিস করাটা খুবই জরুরি, খুবই মানে টেক্সট খুব ভালো করে পড়ানোটা খুবই ইম্পর্টেন্ট। তুমি শুধুমাত্র ওই কিছু এমসিকিউ করে গেলে এটা এনাফ নয় পরীক্ষায় পাস করার জন্য। তোমাকে টেক্সটের যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, যে কোনো একই লাইন থেকে বিভিন্ন রকম প্রশ্ন করতেই পারে। তো টেক্সটটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভারের মধ্যে কোন লিটারারি ডিভাইস আছে? এখানে আমরা ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার দিয়ে লিটারারি ডিভাইস জানতে চেয়েছি। এখান থেকে আরও একটা প্রশ্ন, এই যে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভারের মধ্যে কোন মাইথোলজি? এখানে একটা হিন্দু মাইথোলজির কিন্তু কনসেপ্ট আছে। ঠিক আছে, হিন্দু মাইথোলজির একটা কনসেপ্ট আছে, যেখানে আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবকে দেখেছিলাম অ্যাজ এ ডেস্ট্রয়ার হিসাবে, এরকম আছে। ঠিক আছে, তো এখানে দেখো হুইচ লিটারারি ডিভাইস, এখানে আমরা তোমাদের বলেছিলাম দুটো দেখো কন্ট্রাডিক্টরি দুটো আইডিয়া, ডেস্ট্রয় এবং প্রিজার্ভার, একে অপরের বিপরীত। তো এখানে এই ধরনের ক্ষেত্রে আমরা একটা পাই অক্সিমোরন, বাট এখানে কি অক্সিমোরন অপশানে আছে? নেই। ঠিক আছে, এখানে অক্সিমোরন নেই, কিন্তু এই কবিতাতে এই অক্সিমোরনের এক্সাম্পল আছে, আমরা আগের দিন করেছিলাম। আনসিন প্রেজেন্স, আনসিন প্রেজেন্স, এই কথাটা আমরা পেয়েছিলাম এই কবিতাটির একটা লাইন। তো এখানে দেখো এই দুটো বিপরীত আইডিয়া পাশাপাশি বসছে, এটা কিন্তু অক্সিমোরনের এক্সাম্পল। আনসিন প্রেজেন্স থাকলে আবার আনসিন কী করে হয়? ঠিক আছে, তো যাই হোক, তো এখানে মোটামুটি আরেকটা হয় অ্যান্টিথেসিস, যেখানে দুটো বিপরীত আইডিয়া পাশাপাশি না বসলেও অনেকটা আমরা দেখেছিলাম যে একটা সেন্টেন্স বরাবর থাকতে পারে, একটা স্ট্যান্জা বরাবর থাকতে পারে, মোটামুটি একটা আইডিয়া থাকবে। তো সেটাকে আমরা বলি অ্যান্টিথেসিস, দুটো বিপরীত আইডিয়া। ওকে, তো এখানে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, অ্যান্টিথেসিস সঠিক আনসার। তারপরে একটুখানি তোমাদের বলবো যে আমাদের কিন্তু ক্রাশ কোর্স চলছে, তোমরা চাইলে জয়েন হতে পারো। প্রচুরজন সেখানে আমাদের ক্লাস করছে, তারা প্রিপারেশন করছে, নিজের খুব ভালোভাবে প্রিপেয়ার হচ্ছে একদম সিস্টেমেটিক ওয়েতে। সেখানে তোমরা মক টেস্ট পাচ্ছ, সেখানে টেক্সট অ্যানালিসিস পাচ্ছ, সেখানে ডেসক্রিপটিভ পিডিএফ পাচ্ছ, এমসিকিউ পিডিএফ পাচ্ছ, সমস্ত রকম কিন্তু মোটামুটি খুব ভালোভাবে সেখানে প্রিপারেশান চলছে। অনেকেই তোমরা প্রিপেয়ার করছো নিজেকে, আরও ভালোভাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রিপেয়ার করার। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলা আছে, এটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে। আমি সেখানে তোমাদের সব ডিটেলস আপডেট দিয়ে দেবো। কেউ যদি ডেমো দেখতে চাও সেটাও দিয়ে দেবো। তো এখানে তোমরা কী পাবে? অ্যাকচুয়ালি একটা টেক্সট অ্যানালিসিস, ঠিক আছে, টেক্সট অ্যানালিসিসের
টেক্সট অ্যানালিসিস ভিডিও লাইন বাই লাইন, প্রত্যেকটা টেক্সটের লাইন বাই লাইন ভিডিও অ্যানালিসিস পাবে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা একটা সেই টেক্সটের উপরে একটা পিডিএফ পাবে যেখানে A to Z কভার করা থাকবে সেই টেক্সট রিলেটেড। সেই টেক্সট থেকে আরও একটা এক্সাম ওরিয়েন্টেড MCQ পিডিএফ পাবে। তারপরে সেখান থেকে তোমাদের অনলাইন মক টেস্ট হবে সেটা থেকে। এই পিডিএফটার মধ্যে কিছু তোমরা অনলাইনেরও পেয়ে যাবে, ফুল সিলেবাস একদম কভার করা হবে। আর নোটস থাকবে বাংলা প্লাস ইংলিশে, এই যে ডেসক্রিপটিভ নোটসটা এখানে তোমাদের বাংলা প্লাস ইংলিশে থাকবে বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো কেউ জয়েন হতে চাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আরও একটা জিনিস আছে যেটা আমাদের শুধুমাত্র মক টেস্টের জন্য, এটা শুধুমাত্র মক টেস্ট, কেউ নিতে চাইলে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করতে পারো, যেখানে টপিক ওয়াইজ মক টেস্ট, মিক্স মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট সবই হবে। এখানে তোমরা 80টা প্লাস মক টেস্ট পেয়ে যাবে, পুরোটাই সিলেবাস অনুযায়ী। একদম টেস্ট শেষে নিজের স্কোর দেখতে পাবে, কোনটা ঠিক কোনটা ভুল সেটাও দেখে নিতে পারবে। আর যারা ওই ব্যাচে অ্যাড হবে তাদের এই মক টেস্টটা নেওয়ার দরকার নেই, ওই ব্যাচের মধ্যে এই মক টেস্টগুলো ইনক্লুড থাকবে, ঠিক আছে। এটা যারা প্র্যাকটিস করতে চাই, শুধুমাত্র মক টেস্ট দিতে চাই, যাদের টেক্সট অলরেডি ভালো করে পড়া আছে তাদের জন্য, ঠিক আছে। চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 10 দেখবো। ইন হুইচ ক্যান্টোস ডাজ শেলি ডিরেক্টলি রেফার্স টু হিমসেলফ অ্যাজ টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড? কোন ক্যান্টোসে বা কোন স্ট্যান্ডাতে বা ক্যান্টো এখানে বেটার আমরা দেখেছিলাম যে শেলি নিজেকে অ্যাজ এ টেমলেস, সুইফট অ্যান্ড প্রাউড বলেছিলেন। এখানে আমরা দেখেছিলাম অ্যাকচুয়ালি ক্যান্টো 4 এখানে দেখেছিলাম, হ্যাঁ। এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা আলোচনাও করেছিলাম কেন নিজেকে টেমলেস, সুইফট অ্যান্ড প্রাউড তিনি বলছেন, ঠিক আছে। তো জাস্ট সেটা এখন আর আলোচনা করছি না, আমাদের অনেকগুলো কোশ্চেন আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যান্টো 4। কোশ্চেন নাম্বার 11, দ্য পোয়েম সাবটাইটেল ওয়াইল্ড স্পিরিট সার্ভস টু এম্ফাসাইজ। এই ওয়াইল্ড স্পিরিট দ্বারা কি এম্ফাসাইজ করেছে? দ্য chaos অফ ওয়েদার, দ্য uncontainable essence of the west wind, the harshness of winter, the unpredictability of fate। দেখো এই যে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড আমরা প্রথমেই পেয়েছিলাম এবং এর মধ্যে ছিল একটা অ্যাপোস্ট্রফি, ঠিক আছে। কাউকে সম্বোধন করাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি, ফিগার অফ স্পিচ। তো এই যে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, এই ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড মিনস হচ্ছে আনকন্ট্রোলেবল ওয়েস্ট উইন্ড, আনকন্ট্রোলেবল, আনকন্ট্রোলেবল, ঠিক আছে। তো এখানে দেখো ওয়েস্ট উইন্ডকে আমরা পেয়েছিলাম যে আনকন্ট্রোলেবল মানে হচ্ছে এখানে তোমরা দেখতে পাবে আনকন্টেইনেবল এসেন্স অফ দ্য ওয়েস্ট উইন্ড আছে, এটাই হবে সঠিক আনসার। ওয়েস্ট উইন্ডকে যেমন কন্ট্রোল করা যায় না, তেমনি যখন রেভলিউশন আসে সেই রেভলিউশন কিন্তু কন্ট্রোল করা যায় না। সে সব কিছুকে একদম মানে পুরনো যেসব জিনিসগুলো ছিল সেইগুলোকে একদম নষ্ট করে দিয়ে নতুন কিছুর আগমন ঘটায়, নতুন কিছুর আগমন হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ কী লিখলাম এটা? আনকন্ট্রোলেবল, CUNC, কন্ট্রোল TR ডবল এল হবে এখানে, হ্যাঁ একটা ডবল এল হবে, আনকন্ট্রোলেবল। তো এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য আনকন্টেনেবল এসেন্স অফ দ্য ওয়েস্ট উইন্ড। এই আনকন্টেনেবল মিনস হচ্ছে আনকন্ট্রোলেবল। Question number 12, what is symbolized by the ashes and sparks in the line scatter as from an extinguished hearth? অ্যাশেস অ্যান্ড স্পার্কস, হার্থ মিনস হচ্ছে এটা আমরা ইউলিসিসে পেয়েছিলাম, ইউলিসিসে এই ওয়ার্ডটা পেয়েছিলাম। হার্থ, এই হার্থ মিনস হচ্ছে মনে করো আগুন জ্বালানোর যে জায়গা অ্যাকচুয়ালি সেটা, মানে শীত প্রধান দেশগুলোতে এই হার্থের ব্যবহার আমরা দেখি। তো যাই হোক এখানে সেরকমই একটা কনসেপ্ট আছে আনএক্সটিংগুইশ হার্থ, মানে এখানে ইউলিসিস নিজেকে আনএক্সটিংগুইশ হার্থ একরকম সেখানে তুলনা করেছেন এবং এখানেও ভালো আলোচনা আছে, জাস্ট আমি আলোচনার দিকে যাচ্ছি না। তো এখানে আমাদের বলছে হোয়াট সিম্বলাইজ অ্যাশেস অ্যান্ড স্পার্কস ইন দ্য লাইন। এই লাইনটার মধ্যে অ্যাশেস অ্যান্ড স্পার্কস কী সিম্বলাইজ করেছে? লস্ট ড্রিমস অ্যান্ড ফিয়ারি প্যাশনস, দ্য স্প্রেড অফ রেভলিউশনারি আইডিয়াস, ডেথ অ্যান্ড রিবার্থ, দ্য এন্ড অফ পোয়েটিক এক্সপ্রেশন। বলো কী হবে সঠিক আনসার এটার? এখানে আমরা দেখেছিলাম অ্যাকচুয়ালি এই যে ওয়েস্ট উইন্ডের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন যে তার ডেড থটসগুলোকে ছড়িয়ে দিতে, এবং তিনি তার অটামনাল সিজনে পরিণত মানে এসে পড়েছেন, মানে তিনি মানে একরকম বার্ধক্য পর্যায়ে এসে পৌঁছেছেন এবং সেখানে তিনি ওয়েস্ট উইন্ডের কাছে সাহায্য চাইছেন অ্যাকচুয়ালি, ঠিক আছে। যে আমার এই পরিস্থিতিতে আমার মধ্যে যে চিন্তাভাবনাগুলো আছে, আমার যে ডেড থটসগুলো আছে সেগুলোকে তুমি ছড়িয়ে দাও, মানে আমার যে ডেড থটসগুলো একেবারে ডেড হয়ে যায়নি, সেখানে এখনও কিছু স্পার্ক আছে যেখান থেকে নতুন কিছু বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। তাই এখানে অ্যাকচুয়ালি এই যে ডেড পার্কস মিনস হচ্ছে
অ্যাশেস অ্যান্ড স্পার্কস মিনস হচ্ছে অপশান বিতে দেখো দ্য স্প্রেড অফ রেভলিউশনারি আইডিয়াস, এটাই হবে সঠিক আনসার। ঠিক আছে, নেক্সট, দ্য লাইন মেক মি দ্য লায়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ আ মেটাফোর ফর, ওকে, এটা হচ্ছে একটা মেটাফোর, এবং কিসের এটা মেটাফোর? বিকামিং অ্যান অবজেক্ট অফ ডিস্ট্রাকশন, সিঙ্গিং ইন হারমোনি উইথ নেচার, বিং অ্যান ইনস্ট্রুমেন্ট ফর দ্য উইন্ড সংস, অ্যাবডনিং আইডেন্টিটি ফর নেচার। কী হবে এখানে সঠিক আনসার? দেখো এখানে মেক মি দ্য লায়ার, তিনি নিজেকে লায়ারের সঙ্গে তুলনা করেছেন। লায়ার হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যার শেপটা হচ্ছে ইউ আকৃতির, ঠিক আছে, শেপটা ইউ আকৃতির। তো এখানে ওয়েস্ট উইন্ড আমরা এটা দেখেছিলাম যে ওয়েস্ট উইন্ড যখন ফরেস্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেখানে একরকম মিউজিক, একরকম রেদেম তৈরি হয়। তাই শেলি চেয়েছে যে ওয়েস্ট উইন্ডও আমাকে তো লায়ার বানিয়ে নিক, আমার মধ্যে দিয়েও যখন প্রবাহিত হবে আমার মধ্যে থেকেও নতুন কিছু সুর, নতুন কিছু গান, নতুন কিছু ভাবনা বেরিয়ে আসতে পারে। তাই তিনি ওয়েস্ট উইন্ডকে জানিয়েছিলেন যে তুমি আমাকে তোমার লায়ার বানিয়ে নাও, যেমনটা তুমি ফরেস্টের উপর দিয়ে যাও যখন সেখান থেকে মিউজিক ওঠে, তুমিও তোমার প্রভাবে আমার মধ্যে কিছু সেরকম নতুন কিছু আইডিয়াস, নতুন কিছু থিঙ্কিং বা আমার জীবনে মানে নতুন কিছু আসতে পারে, মানে সেজন্য তিনি বলেছিলেন যে আমাকে তোমার লায়ার বানিয়ে নাও। ঠিক আছে, তো এখানে কি অ্যাকচুয়ালি এটা কি কিসের মেটাফর? এখানে অপশান আমরা যদি ভালো করে দেখি, এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, বিং অ্যান ইনস্ট্রুমেন্ট ফর সি না, এখানে অপশান হবে becoming an object of destruction, singing in harmony, being an instrument for the wind song। হ্যাঁ, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, অপশান সিটাই হবে, বিং অ্যান ইনস্ট্রুমেন্ট ফর দ্য উইন্ড সং। চলো, হোয়াট মুড ডমিনেটস দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল ক্যান্টো? ফিফথ ক্যান্টোতে কোন মুড ডমিনেট করেছে? রিগ্রেট অ্যান্ড সরো, জয়ফুল অ্যাকসেপ্টেন্স, ফিয়ারি ইনভোকেশন অ্যান্ড হোপ, ডিপ নস্টালজিয়া। আমরা এই ফিফথ স্ট্যান্ডাতে একটা লাইন পেয়েছিলাম, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, স্প্রিং বি ফার বিহাইন্ড। ঠিক আছে, এই লাইনটা আমরা পেয়েছিলাম, ওকে, এই লাইনটা আমরা পেয়েছিলাম, কোশ্চেন মার্ক ছিল। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, ওকে, এই কবিতার খুবই একটা ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা, ওকে। তো এটা ফাইনাল স্ট্যান্ডা জুড়ে এই মুডটাই ডমিনেট করেছে। তো এই মুডটার মানে কি? তিনি একরকম এখানে কি বলো তো, পেসিমিস্টিক নাকি অপটিমিস্টিক? এখানে অবশ্যই তিনি অপটিমিস্টিক, ঠিক আছে, অপটিমিস্টিক। তো এখানে সেটাই হচ্ছে রিগ্রেট অ্যান্ড সরো হবে না, জয়ফুল অ্যাকসেপ্টেন্স হবে না, ফিয়ারি ইনভোকেশন অ্যান্ড হোপ, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ফিয়ারি ইনভোকেশন অ্যান্ড হোপ তিনি অবশ্যই ইনভোক করেছেন ওয়েস্ট উইন্ডকে, এবং তার মধ্যে একটা তিনি অপটিমিস্টিক ভাব, একটা মানে আশা তিনি দেখেছেন। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এই ক্যান্টোটার মুডটা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট লাইন কিন্তু এটা। এবং আরও একটা লাইন আছে এই কবিতার, সেটা হচ্ছে আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ। ঠিক আছে, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আই ব্লিড, খুবই ইম্পর্টেন্ট এবং তাৎপর্যপূর্ণ। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এক্ষুনি আমরা এটা পড়ছিলাম, ইজ অ্যান এক্সাম্পল অফ সার্কাজম, স্যাটাইরাল, রেটোরিক্যাল কোশ্চেন। দেখো এখানে একটা কোশ্চেন মার্ক আছে, ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি রেটোরিক্যাল কোশ্চেন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সার্কাজম, স্যাটায়ার, লিটোটেস হবে না। দ্য ডমিনেন্ট মিটার ইউজ থ্রু আউট দ্য পোয়েম ইজ, এখানে কোন থ্রু আউট দ্য পোয়েমে কোন মিটারটা ইউজ হয়েছে সেটা আমাদের জানতে চেয়েছে। এখানে তোমরা দেখতে পাবে, আমরা দেখতে পাবো জেনারেলি যে মিটারটা সবসময় ইউজ হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আয়াম্বিক পেন্টামিটার। ঠিক আছে, এবং আয়াম্বিক পেন্টামিটার কী হয়, 5টা আয়ামস থাকে। ওকে, আয়াম্বিক পেন্টামিটারে 5টা আয়ামস থাকে। 5টা আইমস মানে কি? 5টা আইমস মানে হচ্ছে তোমার 10 সিলেবেল। 5টা আইমস মানে হচ্ছে সেখানে 10 সিলেবেলস থাকবে, এবং এটার কি হয়, প্রথমটা হচ্ছে আনস্ট্রেসড হয় এবং সেকেন্ডটা স্ট্রেসড হয়। ওকে, এটা আমাদের এর মধ্যে পড়তে হবে, তোমাদের যে রেটোরিক আছে,
প্রোজোডি আছে সেখানে পড়তে হয় এগুলো। তো এখানে মোটামুটি আইম্বিক পেন্টামিটার কনসেপ্ট হচ্ছে এটাই, যেখানে 5টা আইম্স থাকে, 5টা আইম থাকে মানে এক একটা আইম দুটো করে সিলেবেল নিয়ে গঠিত হয়, তার মানে 10টা সিলেবেল থাকবে, যেটা প্রথমটা হবে আনস্ট্রেস, সেকেন্ডটা হবে স্ট্রেসড। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি সেই আইম্বিক পেন্টামিটারটাই আছে এই এটা জুড়ে। দ্য ডমিনেন্ট মিটার ইউজ থ্রু আউট দ্য পোয়েম ইজ আইম্বিক পেন্টামিটার। ওকে, চলো। হুইচ সিজন ইজ সেন্ট্রাল টু দ্য পোয়েমস সেটিং? এটা তো সহজই একদম প্রশ্ন, কি আর বলবো, একদম ইজি একটা প্রশ্ন, এখানে আর আলোচনারও কিছু করার নেই। অপশান বি, অটাম। ইন ক্যান্টো 2 হোয়াট ডাজ দ্য ওয়েস্ট উইন্ড ড্রাইভ ওভার দ্য ওশান? ক্যান্টো 2তে আমরা ওয়েস্ট উইন্ড কী ড্রাইভ করতে দেখেছি? ওয়েস্ট উইন্ডকে আমরা দেখেছি ওয়েস্ট উইন্ড আকাশের উপরে সেই ঘনীভূত মেঘপুঞ্জকে কী করে দেয়? ছড়িয়ে ছিটিয়ে দেয়, খণ্ডে খণ্ডে ভেঙে দেয়, আমরা এখানে দেখেছিলাম। এবং তিনি যেমনটা ল্যান্ডে গাছের পাতার সঙ্গে করেন, ঠিক তেমনটা তিনি স্কাইতে উঠে, স্কাইতে গিয়ে মেঘগুলোর সঙ্গে, ক্লাউডসগুলোর সঙ্গে সেটাই করেন, সেই পুঞ্জীভূত মেঘকে ছোট ছোট খণ্ডে ভেঙে দেন। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি ক্লাউডের কথাই বলা হচ্ছে। অপশান সি, ইন ক্যান্টো 2 হোয়াট ডাজ দ্য ওয়েস্ট উইন্ড ড্রাইভ ফ্রম দ্য ওশান? অবশ্যই ক্লাউডস, অপশান সি। হোয়াট মাইথোলজিক্যাল রেফারেন্স অ্যাপিয়ার্স ইন ডার্জ অফ দ্য ডাইং ইয়ার? এই ডার্জ মানে কি বলো তো? ডার্জ অফ দ্য ডাইং ইয়ার, এখানে আমরা যদি রেটরিক খোঁজার চেষ্টা করি, এখানে পার্সোনিফিকেশন আছে, অবশ্যই পার্সোনিফিকেশন, হ্যাঁ, কারণ একটা দেখো এখানে একটা বছরকে বোঝে, একটা বছর মারা যাচ্ছে, তার উপর ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে, তাই এটা পার্সোনিফিকেশন। এবং সেই ডার্জ হচ্ছে কেউ মারা গেলে কী হয়? একটা গান গাওয়া হয়, যেটাকে আমরা বলে থাকি বিয়োগান্ত গান, এরকম কিছু একটা বলা হয় বাংলায়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি সেই ডার্জের কাজটা করছে অ্যাকচুয়ালি এখানে ওয়েস্ট উইন্ড। তো এই ডার্জ মানেটা কি বলছে? হোয়াট মাইথোলজিক্যাল রেফারেন্স অ্যাপিয়ার ইন ডার্জ অফ দ্য ডাইং ইয়ার? তো ডার্জ মিনস হচ্ছে এটাই, এই যে অপশান, এই মাইথোলজিক্যাল রেফারেন্সটা আছে ফিউনারাল সং ইন অর ল্যামেন্ট, মানে কি হয়? এটা কেউ একজন মারা গেলে শবদেহ নিয়ে যাওয়ার সময় একরকম একটা গান গাওয়া হয়, যেটাকে বলা হয় ডার্জ অথবা ফিউনারাল সং, অথবা যেটা অ্যাকচুয়ালি ল্যামেন্টেশন। ঠিক আছে, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট দ্য ওয়েস্ট উইন্ড টু ডু উইথ হিজ ওয়ার্ডস? পোয়েট ওয়েস্ট উইন্ডের কাছে কী চেয়েছিলেন? তার ওয়ার্ডসগুলোকে কী করতে চেয়েছিলেন, মানে তিনি কী চেয়েছিলেন যে ওয়েস্ট উইন্ড তার ওয়ার্ডসগুলোর সঙ্গে এটা করুক? সাইলেন্স দেম, তাদেরকে সাইলেন্স করতে চেয়েছিলেন, তার ওয়ার্ডসগুলোকে ক্যারি দেম অ্যাক্রস দ্য ইউনিভার্স জুড়ে ক্যারি করতে বলেছিলেন, বার্ন দেম, পুড়িয়ে দিতে বলেছিলেন, আর বারি দেম ইন দ্য সি, আর সমুদ্রতে সেগুলোকে কবর দিয়ে দিতে বলেছিলেন। তো এখানে আমরা দেখেছিলাম তিনি ওয়েস্ট উইন্ডকে জানিয়েছিলেন তার ডেড থটসগুলোকে ওভার দি ইউনিভার্স স্ক্যাটার করতে, ছড়িয়ে দিতে। ঠিক আছে, ও ছড়িয়ে দিতে, তাই অপশান বি হবে সঠিক অ্যান্সার, ক্যারি দেম অ্যাক্রস দ্য ইউনিভার্স। ওকে, হাউ ইজ দ্য ওশান ডিসক্রাইবড ইন ক্যান্টো 3? ওশানকে ক্যান্টো 3তে কেমনভাবে ডিসক্রাইব করা হয়েছে? এই ক্যান্টো 3 আমরা দেখেছিলাম, ক্যান্টো 3 মেডিটেরিনিয়ান সি এর উপরে ওয়েস্ট ইন্ডিয়ার প্রভাব। তো সে কেমন ছিল? কাম অ্যান্ড স্টিল, বাউন্ডলেস অ্যান্ড নার্চারিং, ডিপ ক্লেফট অ্যান্ড স্লেপিং, টার্বিউলেন্ট অ্যান্ড অ্যাওয়েকনিং। আমরা দেখেছিলাম মেডিটেরিয়ান সিকে, সেখানে দেখেছিলাম এরকমভাবে যে লাল্ড কয়েল বাই দ্য, এরকম কিছু একটা লাইন ছিল। ঠিক আছে, আমার জাস্ট মনে পড়ছে না। তো যাই হোক, সেখানে অ্যাকচুয়ালি সে যেন ঘুমিয়ে আছে, এরকম একটা সিন দেখেছিলাম। তো এখানে স্লিপিং তো অবশ্যই আছে। ঠিক আছে, স্লিপিং আছে, এবং দেখেছিলাম ডিপ অ্যান্ড ক্লেফট মিনস হচ্ছে আমরা দেখেছিলাম ওয়েস্ট উইন্ড কী করে, সে মানে সমুদ্র, মানে তার পাওয়ার এতটাই, সে সমুদ্রগর্ভ ভেদ করে নিজের রাস্তা তৈরি করে নেয় আসার জন্য, মেডিটেরিয়ান সি ভেদ করে। ঠিক আছে, এরকম একটা আমরা কনসেপ্ট পেয়েছিলাম সেখানে। চ্যাজেম একটা ওয়ার্ড পেয়েছিলাম, চ্যাজেম মানে কি? ফাটল। ঠিক আছে, নিজের রাস্তা তৈরি করে নেয় ওয়েস্ট উইন্ড। তো এটাই হবে সঠিক অ্যান্সার, অপশান সি, ডিপ ক্লেফট অ্যান্ড চ্যাজম, ক্লেফট ইন্টু চ্যাজম, এরকম একটা লাইন আছে। ঠিক আছে, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হুইচ লাইন বেস্ট কনভেস শেলিস বিলিফ ইন পোয়েটিক ইমোরালিটি? কোন লাইনটা কনভে করে শেলিস বিলিফ ইন পোয়েটিক মোরালিটি? পোয়েটিক মোরালিটির
বিলিফটাকে কোন লাইনটা কনভে করে? ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, দ্য ট্রাম্পেট অফ প্রফেসি, স্ক্যাটার অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড হার্থ, অল অফ দ্য অ্যাভাব। কী হবে এখানে? যদি ভালো করে দেখো এখানে বলছে হুইচ লাইন বেস্ট কনভেস শেলিস বিলিভ ইন পোয়েটিক ইমোরালিটি। ওকে, পোয়েটিক ইমোরালিটির কথা বলেছে কিন্তু। তাহলে এখানে আমরা যদি ফার্স্ট লাইনটা দেখি, ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, এটা অবশ্যই হবে, ঠিক আছে, এটা তো হবেই হবে। দ্য ট্রাম্পেট অফ প্রফেসি তিনি আমরা দেখেছি তিনি কিন্তু একরকম প্রফেসি বা ভবিষ্যৎবাণী করেছেন এবং ভবিষ্যতের সেই তিনি একরকম জানিয়ে দিয়েছেন, আগাম বার্তা দিয়ে দিয়েছেন। এখানেও খুব সুন্দর অ্যানালিসিস আমরা করেছিলাম টেক্সট অ্যানালিসিসের সময়, যে ট্রাম্পেট অফ প্রফেসি। এখানে আমরা সেই ক্রিশ্চিয়ান মানে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ান রিলিজিয়ান, ওকে, সেই অন দ্য ডে অফ জাজমেন্ট, ঠিক আছে, সবাইকে জাগানো হবে এবং সেখানে একটা ডঙ্কা বা যেটাকে আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলি, এই যে এখানটায় আছে কোথায়, এই যে ট্রাম্পেট, ওকে, ট্রাম্পেট বাজানো হবে, সকালকে জাগানো হবে এবং এই কাজটার দায়িত্ব দেওয়া হয়েছিল ইসরাফিল, এগুলো আমরা বলেছিলাম। যাই হোক, তো এটাও কিন্তু হচ্ছে এবং এখানে দেখো অপশান সিতে যেটা এটাও হচ্ছে, সুতরাং এখানে আনসার অল অফ দ্য অ্যাভাব। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। হোয়াট ইজ দ্য স্পিকারস ইমোশনাল স্টেট ইন ফোর্থ ক্যান্টো? ফোর্থ ক্যান্টোতে ইমোশনাল স্টেটটা কেমন ছিল স্পিকারের? ডিট্যাচ, এক্সিলারেটেড মানে হচ্ছে বলতে পারো মানে একদম অত্যাধিক আনন্দ এরকম একটা, কিন্তু সেটা অবশ্যই ছিল না। ডিট্যাচও কিন্তু ছিল না। মেলানকলিক অ্যান্ড প্লিডিং সেলিব্রেটরি, এটাও ছিল না। আমরা দেখেছিলাম সেখানে একটা মেলানকলি অ্যান্ড প্লিডিং একটা ভাব ছিল। ক্যান্টো 4 লিফট মি অ্যাজ এ ওয়েভ। ওকে, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মেলানকলিক অ্যান্ড প্লিডিং। নেক্সট, প্লিডিং মিনস হচ্ছে একটু সেই অনুনয়, ঠিক আছে, অনুনয়কারী একটা ভাব আমরা দেখেছিলাম, বা মিনতি এরকম বলা যায়। তো এই টোনটা কিন্তু ছিল, বা এই ইমোশনাল স্টেটেই তিনি ছিলেন ক্যান্টো 4-এ। দ্য ইউজ অফ অ্যাপোস্ট্রফি ইন দ্য পোয়েম সাবস টু, এখানে আমরা দেখেছিলাম যে অ্যাপোস্ট্রফি ইউজ হয়েছে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ঠিক আছে, তো এরকম আমরা দেখেছিলাম। তো এই অ্যাকচুয়ালি যে অ্যাপোস্ট্রফি ইন দ্য পোয়েম ইউজ হয়েছে, এটা অ্যাকচুয়ালি কি ডিসক্রাইব করছে দেখো, ডিসক্রাইব ন্যাচারাল ইন ডিটেল, স্পিক ডিরেক্টলি টু দ্য ওয়েস্ট উইন্ড, সামারাইজ দ্য থিম অফ ডেথ, এক্সপ্লেন সাইন্টিফিক ফেনোমেনা। কী হবে? অপশন কোশ্চেন নাম্বার 24। এখানে যদি অপশানগুলো ভালো করে দেখো, ওকে, ফার্স্ট অপশানটা দেখো কি বলছে, ডিসক্রাইব নেচার ইন ডিটেল, এটা হবে না। এখানে স্পিক ডিরেক্টলি টু দ্য ওয়েস্ট উইন্ড, তিনি অ্যাকচুয়ালি ওয়েস্ট উইন্ডের সঙ্গে ডিরেক্টলি কথা বলছেন, তাকে ইনভোক করছেন, তো এটাই হবে সঠিক আনসার, অপশান বি ইজ দ্য রাইট আনসার। 25, হোয়াট থিম ইজ নট ডিরেক্টলি এক্সপ্লোর্ড ইন দ্য ওয়েস্ট উইন্ড, এদের মধ্যে চারটির মধ্যে কোন থিমটা ওয়েস্ট উইন্ডে ডিরেক্টলি এক্সপ্লোর করা হয়নি? নেচারস ডিস্ট্রাকটিভ পাওয়ার, পলিটিক্যাল, নেচার মানে কোনটা অ্যাকচুয়ালি থিম নয় এই চারটের মধ্যে, ওয়েস্ট উইন্ডের থিম নয়। নেচারস ডিস্ট্রাকটিভ পাওয়ার, অবশ্যই ওয়েস্ট উইন্ডে একটা মানে সেটা দেখানো হয়েছে, ওয়েস্ট উইন্ডে একটা ডিস্ট্রাকটিভ পাওয়ার আছে তার মধ্যে, তো এটা হবে। পলিটিক্যাল রেভলিউশন, অবশ্যই এটা হবে, ঠিক আছে। রিবার্থ অ্যান্ড ট্রান্সফরমেশন, এটাও তো অবশ্যই হবে। পার্সোনাল রোম্যান্টিক লাভ, এখানে কোনো পার্সোনাল রোম্যান্টিক লাভের ব্যাপারটা নেই, তাই এখানে আনসার ইজ দ্য ডি ইজ দ্য রাইট আনসার, অপশান ডি। দ্য স্পিকার কম্পেয়ার্স হিমসেলফ টু উইদার লিভ টু সাজেস্ট, তিনি উইদার লিভের সঙ্গে বা সেই শুকনো পাতার সঙ্গে, ঝরে পড়া পাতার সঙ্গে নিজেকে তুলনা করেছেন কি সাজেস্ট করার জন্য? হি ইজ বিং রিজেনুভেটেড, হি ইজ ডেড টু দ্য ওয়ার্ল্ড, হি ইজ ফ্রেইল অ্যান্ড পাওয়ারলেস, হি ইজ টার্নিং ওভার আ নিউ লিভ। দেখো, উইদার লিভস মানে হচ্ছে শুকনো পাতা বা ঝরে যাওয়া পাতা, যার মধ্যে কোনো লাইফ নেই, যার মধ্যে কোনো ভাইটালিটি নেই, যার হচ্ছে মানে লাইফ ফোর্সটা তার মধ্যে থেকে ফুরিয়ে গেছে, তাই তো সে শুকনো হয়ে গেছে, ঝরে পড়ে যাচ্ছে, সে তার অটার্নাল সিজনে পরিণত হয়েছে। আমাদের স্পিকারও কিন্তু সেই তার অটার্নাল সিজনে পরিণত হয়েছেন, তিনি একরকম ফ্রেইল হয়ে গেছেন অ্যান্ড পাওয়ারলেস হয়ে গেছেন। আর এই অবস্থাতেই পাওয়ারলেস হয়ে গেছেন বলেই তিনি ওয়েস্ট উইন্ডের কাছে আকুতি মিনতি জানাচ্ছেন যে তোমার পাওয়ার বা তোমাকে আমার সঙ্গী করে নাও, ঠিক আছে। তো এখানে অপশান সি ইজ দ্য রাইট আনসার। দ্য ইমেজারি অফ অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটেনিং রেফার্স টু, কোন ইমেজারি আছে এখানে? স্টর্মি ক্লাউড, ন্যাচারাল গডস,
ন্যাচারাল গডস, ওয়েদার প্যাটার্নস ইন গ্রিক মাইথোলজি, সিজন। এখানে এঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটেনিং, মানে এঞ্জেলস এখানে অ্যাকচুয়ালি ক্লাউডসের কথা বলা হয়েছে, ঠিক আছে, ক্লাউডের কথা বলা হয়েছে। তো এটা এই যে এঞ্জেল, এই রেইনি অ্যান্ড লাইটিং, মানে রেইন মানে মনে করো বৃষ্টি এবং ঝড় বৃষ্টি, এখানে লাইটেনিং মানে ঝড় বৃষ্টি। তো এই ঝড় বৃষ্টির এঞ্জেলকে ক্লাউড, আর এই ক্লাউড যখন আসবে তখন অ্যাকচুয়ালি স্টর্মি ওয়েদারের কথা এখানে বলা হয়েছে, স্টর্মি ক্লাউডের কথা বলা হয়েছে এখানে। সেকেন্ড ক্যান্টোতে আমরা এটা দেখেছিলাম, এখানে আমরা দেখেছিলাম এই এই মানে ঘটনাগুলো বা এই সিনগুলো, ঠিক আছে। সেখানে আমরা দেখেছিলাম এরকম মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, ঠিক আছে, ব্ল্যাক রেইন, ওকে, ব্ল্যাক রেইন দেখেছিলাম। অ্যাকচুয়ালি কিন্তু এটাকে বলা হয় ট্রান্সফার এপিথেট। রেইনটা ব্ল্যাক নয়, অ্যাটমসফিয়ারটা বা আকাশটা বা পরিবেশটা ব্ল্যাক ছিল, ওকে। চলো, শিলাবৃষ্টি, হেইল, এইসব দেখেছিলাম আমরা। 28, the recurring motif of death in the poem symbolize end of relationships, moral decay, necessary end before rebirth, নেসেসারি এন্ড বিফোর রিবার্থ, রিবার্থ করার আগে, গাছে নতুন পাতা ঝরার আগে, মানে নতুন পাতা গজানোর আগে আগের পাতাটা পড়ে যাওয়া অবশ্যই নেসেসারি, প্রয়োজন, ঠিক আছে, সেই কনসেপ্ট এখানে আছে। নেসেসারি এন্ড বিফোর রিবার্থ, রিবার্থ হওয়ার জন্য অবশ্যই আগে এন্ড হওয়াটা দরকার, ওকে। চলো, কোশ্চেন নাম্বার 29, হোয়াট বেস্ট describes the speaker's ultimate hope? Eternal sleep, escape from society, personal fame, rebirth and transformation through poetic legacy. Option D is the right answer. এটাই হচ্ছে স্পিকারের আলটিমেট হোপ, ওকে, রিবার্থ অ্যান্ড ট্রান্সফরমেশন থ্রু পোয়েটিক লিগ্যাসি। কোশ্চেন নাম্বার 30 এবং আজকের লাস্ট প্রশ্ন এটা। The overarching mood of the poem can be described as passive and reflective, dynamic, urgent and visionary, calm and descriptive, light-hearted and whimsical. কী হবে বলো সঠিক আনসার এখানে? কোশ্চেন নাম্বার 30 আনসার হয়ে যাবে অপশান প্যাসিভ অ্যান্ড রিফ্লেক্সিভ, এটা না, অপশান বি ইজ দ্য রাইট আনসার, ডাইনামিক, আর্জেন্ট অ্যান্ড ভিশনারি, ওকে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। আমি তোমাদের দেখো প্রশ্নগুলো আমি করিয়েছি বটে, কিন্তু আমার মনে হচ্ছে যে প্রশ্নগুলো আরেকটু ভালোভাবে অ্যানালিসিস করলে ভালো হতো, কিন্তু সেইটা করতে গেলে কী হতো, মানে কোশ্চেন হয়তো বেশি করা হবে না, ঠিক আছে, কারণ কিছু কিছু কনসেপ্ট আছে অ্যানালিসিসের খুবই প্রয়োজন, এবং আমি চেষ্টা করেছি যেগুলো একেবারে খুবই মানে একদম প্রয়োজন সেগুলো একটু একটু করে টাচ করার চেষ্টা করেছি, কারণ প্রত্যেকটা প্রশ্ন অ্যানালিসিস করতে গেলে, বুঝিয়ে করতে গেলে হয়তো অনেকটাই টাইম যাবে এবং পুরো প্রশ্নগুলো করা সম্ভব হবে না, ওকে। তাই যেগুলো সহজ, যেগুলো পারার মতো সেগুলো জাস্ট আনসার করেছি, বাকিগুলো আমরা অ্যানালিসিস করেছি। আর সব থেকে ভালো হয় আমি তাদেরকে বলবো যাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই কিন্তু টেক্সট অ্যানালিসিস যদি সম্ভব হয় ভিডিওটা দেখে নেবে, খুব সুন্দরভাবে আমরা অ্যানালিসিস করেছি, ঠিক আছে। চলো, এখানে শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কারোর কিছু জানার থাকলে, ডাউট থাকলে, কোনো রকমভাবে তোমরা ব্যাচ নিতে চাইলে অবশ্যই যে নাম্বারটা বা তোমরা তোমাদের ডেসক্রিপশানে আমরা নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো।